আপনাদেরকে শুভেচ্ছা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকটি হয়েছে প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটনে ছিলেন। তো এই ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে মূলত বৈঠকটি হয়েছে। সেখানে জ্যাক সুলিভান একা ছিলেন না, তার সঙ্গে FBI-এর 3 জন কর্মকর্তা ছিলেন। তো এই বৈঠকটি শুরুতে গোপন রাখা হয়েছে। প্রধানমন্ত্রী বাইরে যাওয়ার পর যতগুলো বৈঠক হয়েছে সেই বৈঠকের ব্যাপারে কিন্তু মোটামুটি আমরা কম বেশি জানতে পেরেছি। পররাষ্ট্রমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন অনেক কিছু, কিন্তু এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনো কিছুই জানাননি, একদমই এই বিষয়টিকে গোপন রেখেছেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি প্রায় সপ্তাহখানিক পরে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের দেশে থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। তবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সে কথা স্বীকার করেছেন যে একটি বৈঠক হয়েছে জ্যাক সুলিভানের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে, কিন্তু এই বিষয়ে আগে জানানো হয়নি। তবে সেই ব্যাপারে আসলে কেন জানানো হয়নি, কেন গোপন রাখা হয়েছে, সেটি একটি প্রশ্ন। তো দেখা গিয়েছে যে মানবজমিন একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে, সেখানে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্যাক সুলিভানের যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি মাঝপথে থেমে গিয়েছিল। ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে এবং আলোচনা হওয়ার পরে হুট করেই সেই আলোচনা থেমে গিয়েছে। এখন সেখানে কি কি আলোচনা হয়েছে সেই ব্যাপারে তো আসলে দুই দেশের পক্ষ থেকে তেমনভাবে জানানো হয়নি। নির্বাচন নিয়ে কথা হয়েছে সেটা বলা হয়েছে, কিন্তু মানবজমিন সেখানে 4টি পয়েন্ট উল্লেখ করেছেন। সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে, প্রধানমন্ত্রীর মনোভাব জানতে চেয়েছেন জ্যাক সুলিভান। তো সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনকালীন সরকার দেওয়া পসিবল না, সংবিধান অনুযায়ী আসলে নির্বাচনটা এখানে হবে, কোনোভাবেই হচ্ছে কি নির্বাচনকালীন সরকার তিনি দিতে পারবেন না, এই বিষয়ে প্রধানমন্ত্রী তার দিকে স্পষ্ট করেছে। এরপরে দ্বিতীয় পয়েন্টে বলেছিল যে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে, মানে তারা এই বিষয় নিয়ে কথা বলেছে। তো তখন প্রধানমন্ত্রী সেটার উত্তরে বলেছেন যে তিনি বন্দী হিসেবে মানে যে চিকিৎসা পাচ্ছেন সেই চিকিৎসাও এক ধরনের নিয়ম ভঙ্গ করে দেওয়া হয়েছে তাকে। বন্দী হিসেবে তার এই চিকিৎসা এভাবে পাওয়ার কথা না। সো এখন বাহিরে চিকিৎসার যে দাবি তোলা হচ্ছে সেই ব্যাপারে আসলে আমাদের নিয়ম কানুন নেই, কিন্তু তারপরে এই বিষয়টি যেহেতু সামনে আসছে আবারও, তো এই ব্যাপারে আসলে ভেবে দেখা হবে। এবং 3 নম্বর পয়েন্টে ডক্টর ইউনিসের যে মামলা মোকদ্দমা এইসব নিয়ে কথা হয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে যে কোনোভাবেই যেন মানে ডক্টর ইউনিস এই আইন আদালতের অবিচারের সম্মুখীন না হন এবং তিনি যেন এটার ভুক্তভোগী না হন। তো সেই ব্যাপারেই মোটামুটি তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। তবে মানবজমিন এখানে বলেছে যে 4 নম্বর পয়েন্টটা খুবই সেন্সিটিভ এবং 4 নম্বর বিষয়ে আলোচনার পরেই আসলে আলোচনাটা থেমে গিয়েছে। তো 4 নম্বর বিষয়টা কি সেটা তারা খোলাসা করেননি, তবে বলেছেন যে দর কষাকষির ব্যাপারটা বেশি প্রাধান্য পাচ্ছিল। তো কী নিয়ে দর কষাকষি হয়েছে সেটাও আসলে মানবজমিন সেখানে বলেননি, তবে বলেছেন যে বিষয়টা খুবই সেন্সিটিভ। তো আসলে কি সেন্সিটিভ বিষয়ে আলোচনা হতে পারে সেটা কিন্তু আসলে এখনও পর্যন্ত ব্যাপক কৌতূহলের বিষয়। তার কারণ মানবজমিন এখানে বলেছে যে বিষয়টি খুবই সেন্সিটিভ এবং দর কষাকষির বিষয়েও বলেছে। তবে এখানে অনুমান করা যাচ্ছে যে সম্ভবত এখানে প্রধানমন্ত্রীর পুত্র জয়ের ব্যাপারে হয়তো আলোচনা হতে পারে, কিংবা এখানে মার্কিন স্যাংশনের মধ্যে যে এখানে মানে তারাও থাকতে পারে সে বিষয়টিও আলোচনায় আসতে পারে, কিংবা অন্য কিছু হতে পারে, হোয়াট এভার। তবে বিষয়টি যে খুবই সেন্সিটিভ সেটা তো মানবজমিন নিজেই বলেছেন। তবে বিষয় হচ্ছে যে মানবজমিন যে রিপোর্টের মাধ্যমে এগুলো প্রকাশ করলো, সো আমরা টুকটাক জানতে পারলাম, কিন্তু এই বৈঠকের ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জানায়নি এবং সেটিকে এক ধরনের গোপনীয় রাখা হয়েছে। সো কেন গোপনীয় রাখা হয়েছিল জানি না। এর মধ্যেই কিন্তু ওবায়দুল কাদের সাহেব তিনি বলেছিলেন যে তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে, নেত্রী সব ম্যানেজ করে ফেলেছে। সম্ভবত এই বৈঠকটার কথাই আসলে তারা বলতে চাচ্ছিলেন, মানে তারা হয়তো এটাই বোঝাতে চাচ্ছিলেন যে সব কিছু ম্যানেজ হয়ে যাবে। এনিওয়েজ ম্যানেজ করতে পেরেছেন বলে সেটা মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন এসে সংবাদ সম্মেলন করলেন তিনি বাংলাদেশের অনেককে নিয়ে কথা বলেছেন, মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে কথা বলেছেন।
পাল্টা স্যাংশনের কথা কিন্তু তিনি বলেননি, অথবা আমেরিকাকে নিয়ে সেই রকমভাবে কোনো বিরূপ মন্তব্য কিন্তু তার মুখ থেকে শোনা যায়নি। মানে আমেরিকাকে নিয়ে কিন্তু সে ওইভাবে কোনো কিছু বলেনি। তবে হ্যাঁ, তিনি বলেছেন যে নির্বাচনে কারোর পরামর্শ গ্রহণ করা হবে না, নির্বাচন নির্বাচনের মতো করেই হবে এবং সেই নির্বাচন আওয়ামী লীগ সরকার এখানে করবে, সুষ্ঠু নির্বাচন করবে ইত্যাদি নানান প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেরকম কোনো কথা আসে নাই। পাল্টা স্যাংশনের ব্যাপারটা অবশ্য ফিরে এসে তার অনেক বেশি করে বলা উচিত ছিল, কিন্তু তিনি পাল্টা স্যাংশনের কথা অবশ্যই ফিরে এসে বললেন না। এর মাধ্যমেই এটা অনুমান করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনি খুব একটা পজিটিভ কোনো কিছু শুনতে পাননি, জানতেও পাননি। যদি সেরকম কোনো কিছু হতোই, যদি পজিটিভ রেজাল্ট পেত, তাহলে অবশ্য সেটা শোরগোল আমরা দেখতে পেতাম, শুনতে পেতাম। প্রধানমন্ত্রী কোনো কিছু অ্যাচিভ করে দেশে ফিরলে সেটার একটা আলাদাই আমেজ থাকে, তো কোনো আমেজ আসলে সেভাবে দেখা যায়নি। সো যে কারণে আসলে এখানে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব হয়নি। এদিকে প্রধানমন্ত্রী এই যে দেশে ফিরে যে কথাগুলো বলছেন, মানে জনগণকে এক ধরনের হুমকি দিলেন সব কিছু বন্ধ করে দিয়ে তিনি বসে থাকবেন। তবে তার আচরণ কিন্তু খুব অ্যাগ্রেসিভ ছিল না, তিনি খুব শান্তভাবেই বলেছেন। তো এনিওয়েজ, তিনি যেভাবেই বলেন না কেন, আমার মনে হচ্ছে যে তিনি এখন সম্ভবত রাশিয়া এবং ভারতের মুখ চেয়েই এই পর্যন্ত কথাগুলো বলছেন। অবশ্য চায়নাও আছে, তিনি হয়তোবা চায়না এবং রাশিয়াকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং তাদের খুঁটির জোরেই হয়তোবা তিনি এই কথাগুলো বলছেন। তার কারণ হচ্ছে যে রাশিয়া কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একদমই ঘনিষ্ঠভাবে আছে, তারা এখানে তাদের নিজেদের স্বার্থেই আছে। তার কারণ রাশিয়া চায় না যে আমেরিকা বাংলাদেশে কোনো প্রভাব বিস্তার করতে পারুক, যেহেতু এখন বিশ্ব ভাগাভাগির ক্ষেত্রে এককভাবেই আমেরিকাকে কোনোভাবেই মানতে নারাজ রাশিয়া। সো সেই কারণে এখন রাশিয়া বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে। এই নিয়ে কিন্তু রাশিয়াকে বারবার কথা বলতে দেখা যাচ্ছে এবং কয়েকদিন আগে আমরা দেখলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে তখন আবার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ভার্চুয়ালি অংশ নিলেন। সো সেখানেও আমরা অনেকগুলো কথাবার্তা শুনতে পেয়েছি, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ইত্যাদি। হ্যাঁ, 1971 সালের সময় রাশিয়া বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন, দ্যাটস ট্রু, কিন্তু বর্তমান সময়ে রাশিয়া একেবারেই প্রতিক্রিয়াশীলদের পক্ষ নিয়েছে। এখানে একটি ফ্যাসিস্ট শাসন কায়েম আছে সেটা জানা সত্ত্বেও কেবলমাত্র আমেরিকার বিরোধিতা করবে বলে তারা এখানে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করছে, নানাভাবে তারা এখানে আওয়ামী লীগ সরকারের পক্ষে আছে। সো সেইভাবেই তারাও তাদের পদক্ষেপগুলো নিচ্ছে। সো সব মিলে দেখা যায় কি যে বর্তমানে বাংলাদেশের সাথে আছে চায়না এবং রাশিয়া, আরও কয়েকটি দেশ আছে, কিন্তু এরাই মূলত প্রধান ভূমিকায় আছে। সো সেই কারণে এখানে বলা যায় যে এখনো পর্যন্ত বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আসলে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সেটি এখনো পর্যন্ত একেবারেই শতভাগ নিশ্চিত করে বলা যায় না। তবে এটুকু বলা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্বাচনটি করতে চাচ্ছে সেইভাবে নির্বাচন করা এখানে কোনোভাবেই সম্ভব হবে না। তিনি একটি কথা বলেছেন যে বিরোধী দল হিসেবে বিএনপিকে কিন্তু মানেন না। আমি এর আগেও বলেছিলাম যে আমেরিকার চোখেও কিন্তু বিএনপি সেইভাবে বিরোধী দল না, যদিও তারা সব থেকে বড় দল, কিন্তু সংসদে যেহেতু নেই সেহেতু বিরোধী দলের উপরে যে স্যাংশন আরোপ করেছে সেটা বলেছিল, সো সেটা বিএনপির উপরে নয়, সেটা কিন্তু জাতীয় পার্টির উপরে। তো এইবার দেখা যাচ্ছে কি যে তারা বিশেষ করে আওয়ামী লীগ তাদের নিজেদের অধীনে যে নির্বাচনটি করতে চাচ্ছে, যেন তেনভাবে তারা হয়তো বিরোধী দল সাজিয়ে তারপরে নির্বাচনটি করবে, কিন্তু সেটাও আসলে খুব একটা সহজ হবে এটা আমার মনে হয় না। তারপরেও এখানে জনগণের উপরেই তো আসলে সব কিছু নির্ভর। জনগণ যদি মনে করে যে আমরা এই সরকারকে কোনোভাবেই 2018-14 মতো একটি নির্বাচন করে পার পেয়ে যেতে দেব না, তাহলে কেবলমাত্র এখানে এই আওয়ামী লীগ সরকারের উচ্ছেদ সম্ভব। আদারওয়াইজ আওয়ামী লীগ সরকার কিন্তু সেই তার যে পোষা প্রশাসন রয়েছে তাদেরকে ব্যবহার করে আবার একটি যেন নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে এবং তারা বোঝানোর চেষ্টা করবে যে তারা এখানে সুষ্ঠু নির্বাচন করেছে। ফলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আসলে জনগণকে এখানে পালন করতে হবে।
তবে এর মধ্যে আবার কানাঘুষা শোনা যাচ্ছে যে বাংলাদেশে মার্কিন স্যাংশন আসতে পারে খুব দ্রুতই, সেটা অর্থনৈতিকভাবে। তো বাংলাদেশের এমনিতেই অর্থনৈতিক যা বেহাল দশা, তার মধ্যে যদি আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন থেকে স্যাংশন দিয়ে দেওয়া হয়, অর্থনৈতিক স্যাংশন, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থা কিন্তু আসলে অনেক বিপজ্জনক হয়ে উঠবে। অনেকেই বলেছেন যে সপ্তাহখানেকের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত আসতে পারে। সো এই ধরনের সিদ্ধান্ত আসলে না আসুক, কারণ এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ হবে। এমনিতেই সাধারণ জনগণের অবস্থা এখানে খুবই করুণ। তো এর মধ্যে যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা চলে আসে, তাহলে শাসক গোষ্ঠী তো বিপদে পড়বেই, সাথে জনগণকে নিয়েও বিপদে পড়বে। সো সব দিক মিলিয়ে বলা যায় যে আসলে গভীর এক সংকটের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আগামী নির্বাচনের উপরে নির্ভর করছে অনেক কিছু। কাজে জনগণকে আসলে তাদের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্তটা নিজেদের তাগিদেই নিতে হবে। আপনাদেরকে ধন্যবাদ।